স্বপ্নধারা নিউজ আর এক্সট্রা দেখছেন সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই মুহূর্তে আলোচনায় অনেক কিছু আছে, বিশেষ করে রাজনীতিতে একটি নতুন দল সৃষ্টি হচ্ছে, তারা তাদের কার্যক্রম শুরু করেছে, আজকে আনুষ্ঠানিকভাবে যদি বলি কার্যক্রম শুরু করেছে, তারা নানা বক্তব্য দিয়েছেন। অন্যদিকে অন্য যা রাজনৈতিক দল আছে, যদি বড় দল বলি যে বিএনপি, তারা নির্বাচন নিয়ে আবারও বলছেন যে নির্বাচন খুব দ্রুত নির্বাচনের দাবি করছেন। আজকেও তারা বলেছেন যে নির্বাচন পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না। নানা ধরনের বক্তব্য রাজনীতিতে আসলে এই বিষয়গুলো নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরাও এই বিষয় নিয়ে আজকে একটু আরও বেশি গভীরভাবে আলোকপাত করতে চাই। আমাদের আজকের বিষয় হচ্ছে নতুন ও পুরনো দলের মিল অমিল। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তিনি তথ্য গবেষণা সম্পর্কে বিএনপি এবং তিনি ছাত্র দলের সাবেক সভাপতি। আমার সঙ্গে আছেন এহতেশাম হক, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাব। আমি মনে হয় আজকের প্রধান শিরোনামের যে সংবাদ শিরোনাম 1 নম্বর যেটি ছিল সেটা দিয়ে শুরু করি। আজকে এনসিপি নতুন জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের কার্যক্রম বলে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। তারা সাভারে গিয়েছিল, জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা মোহাম্মদপুরে গেছেন, তারা সেখানে গিয়ে যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করেছেন। সেখানে নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি একটি কথা বলেছেন যে যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। আমি যদি আপনার কাছে একটু এটার ব্যাখ্যা করি যে আসলে বিচার না হওয়া পর্যন্ত কি আপনারা নির্বাচন চাচ্ছেন না? তাহলে আসলে এখানে একটা প্যাশনের একটা ব্যাপার আছে, যদিও অনেক যুক্তি আছে কেন এখন নির্বাচন করা যাবে না। এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে এবং আমরা জানি নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের একটা সিম্বল না। নির্বাচন তো এই দেশে অনেক হয়েছে, কিন্তু ওই নির্বাচনগুলোর মাধ্যমে তো আলটিমেটলি মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এবং আমরা যে নতুন একটা সূচনা ঘটেছে এই জাতির, আমাদের 5 অগস্ট যে আমরা বলছি যে সেকেন্ড রিপাবলিকের যে শুরু হয়েছে, সেখানে আসলে আমাদের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো এবং নির্বাচন তার মধ্যে অন্যতম, সেটাকে আলটিমেটলি এফেক্টিভ করতে হলে আমাদেরকে মেক শিওর করতে হবে যে আলটিমেটলি নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং নির্বাচন যেন আসলেই আমাদের যে প্রতিষ্ঠানগুলো জড়িত আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা যাতে নির্বাচনটা সুষ্ঠু করার জন্য প্রস্তুত থাকে। কারণ আমরা জানি যে আলটিমেটলি গত 15 বছরে এই প্রতিষ্ঠানগুলো কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তাদের যে আলটিমেট যে ক্ষমতা এফেক্টিভলি ডেলিভার করার, সেটা কতটুকু হ্রাস পেয়েছে। নির্বাচন তো মানে অনেক আগের থেকেই এই বিচারের আগে নির্বাচন নাকি বিচার সম্পন্নকে নির্বাচন বলা হচ্ছে, কিন্তু এর আগে কিন্তু একটা যুক্তি দেওয়া হচ্ছিল যে এই বিচারটি যদি সহজেই শেষ হবার নয়, এটা হয়তো লম্বা প্রসেস হবে এই বিচারটি, তাহলে কি ততদিন পর্যন্ত এই নির্বাচন বন্ধ থাকবে, এমন একটি কিন্তু যুক্তি ছিল। দুইটা ভিন্ন প্রসেস। নির্বাচন এক জিনিস আর বিচার এক জিনিস। আমার কাছে মনে হয় যে এটা প্যারালালি এগিয়ে যাওয়া উচিত। আর যেহেতু রাষ্ট্র তার একটা নতুন একটা ফেজ পার করছে, যেখানে আলটিমেটলি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছেন এবং আমাদের জাতির যে পুরো আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা যাতে পুরাতন ফিরত না যাই, যেটা হচ্ছে আপনার আজকের প্রোগ্রামের যে শিরোনাম, আমরা নতুন যে রাষ্ট্র চাই, নতুন যে ব্যবস্থা চাই, সেগুলো করার জন্য আমাদের এই জিনিসগুলোকে খুবই সিনসিয়ারলি করতে হবে। যে কারণে আলটিমেটলি নির্বাচনের প্রশ্ন ডেফিনেটলি আছে, কিন্তু সেটা যেন হয় আলটিমেট পুরো প্রস্তুতি হওয়ার পর, থাকার পর। না হয় দেখা যাবে আমাদের জনগণ যেটা দেখেছে গত 20 বছর 30 বছর, নির্বাচনের মাধ্যমেই আলটিমেটলি জাতির সমাধান হয়নি। কিন্তু নির্বাচন প্রয়োজনীয়, এটা একটা থেকে আরেকটা এক্সক্লুসিভ না। সো আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু আমরা চাই একটা নির্বাচন হোক যেটা আলটিমেটলি আমাদের যে নতুনের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে যাতে এই নির্বাচনটা আসলেই ওই প্রতিফলনটা যাতে ঘটে। আচ্ছা, দ্রুত নির্বাচন হলে কি সেই যাত্রাটা হবে না? নতুন নির্বাচনই চাই আমরা, সেটা হবে যদি আপনি এফেক্টিভলি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই, যদি এই বক্তব্য সার্জিস আলমের এই বক্তব্য ধরে আমি জানতে চাই যে নির্বাচন কিন্তু নিয়ে কবে নির্বাচন হবে এটা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে মনে হয়, কারণ বিএনপি খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টাও কিন্তু বলছেন যে ডিসেম্বর বা তার কিছু পরে হয়তো নির্বাচন হবে। আবার এই যেটি বলছে নতুন দল, তাদের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বলছেন যে বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন যেন কেউ মুখেও না আনে নির্বাচনের কথা। দেখেন, ধন্যবাদ। এই যে সার্জিস আলম যেটা বলল, সেটা উনি বললেন যে এটা প্যাশন বা আবেগ। এখন এই আবেগ নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের যে গণ অভ্যুত্থানের আমরা যে পক্ষ শক্তি, আমরা নিশ্চয়ই আমাদের এই অনৈক্য তৈরি করব না। আবেগ মানুষের থাকবেই,
রাজনীতিতে আবেগের প্রয়োজন আছে, কিন্তু যেটা বলছে যে আপনার নির্বাচন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন, এইটা তো আর আপনার গ্রহণযোগ্য, যারা বলছে তারাও এটা করবে না, কারণ এটা বিচার শেষ হতে দীর্ঘ প্রক্রিয়া, তাই না? এটা লাস্ট ভার্ডিক্ট পেতে আপনার মিনিমাম কত বছর লাগে? আর আরেকটা হলো যে দ্রুত বিচার করতে পারেন, বিএনপিকেও তো দ্রুত বিচার করে বিএনপি অনেক নেতাকে আপনার ঝুলিয়ে দিয়েছে, তাই না? মানে আপনার করছে যে আপনার রায় দিয়েছে, কারাদণ্ড দিয়েছে, এখন আপনি দ্রুত বিচার করতে পারেন। কিন্তু আরেকটি কথা যেটা বলছেন যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, এটা কি বিএনপির কোনো নেতা বলছে? বিএনপি বলছে যে নির্বাচনটা অপরিহার্য, গণতন্ত্রের পূর্বশর্ত হলো নির্বাচন। যেহেতু বাংলাদেশে গত 17 বছর নির্বাচনের প্রক্রিয়া থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, সেই জন্য আমরা বলছি যে আমরা গণতান্ত্রিক উত্তরণের প্রথম যে সোপান নির্বাচন, সেই নির্বাচনটা আয়োজন করা উচিত। কোনো অজুহাত দেখিয়ে, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা দেখছেন, আপনি বলছেন যে কোনো অজুহাত দেখিয়ে, যেমন একটা অজুহাত দেখাচ্ছেন, আগে বলেছেন সংস্কার। দেখেন, আমরা তো বলছি যে অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনই কিন্তু একটা বড় সংস্কার বাংলাদেশের, তাই না? সেই সংস্কারের যে ন্যারেটিভ দূরে নির্বাচনকে দীর্ঘায়িত করার যে চেষ্টা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়েছে। এরপরে আসছে বিচার। দেখেন, বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারও একটা ধারাবাহিক প্রক্রিয়া। একটিকে থামিয়ে আরেকটি করা, এটা অযৌক্তিক কথা। তারপর দেখলাম স্থানীয় নির্বাচন, এটাকেও একটা ন্যারেটিভ তুললো, সেটাও সমাধান হয়েছে। এখন আমি দেখছি যে আবার আজকে সার্জিস আলম যেটা বলে, তো প্যাশন একটা, এটা তো আসলে হয় না কথা, এটা তো ঠিক না কথাটা। বিচার তো সবাই চাই, শেখ হাসিনার বিচার এবং আপনার ফ্যাসিবাদের বিচার বিএনপি সে আপনার 17 বছর ধরে চেয়ে আসছে, তাই না? আমরা আপনার এই যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে, যে একটি উনি যেটা বলল যে অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে তার ভিত্তি মজবুত করবার জন্য, আমরা এই কথাগুলো সেই ফ্যাসিবাদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বলেছি। 2016 সালেও বলেছি, 2000 তারপরে 27 দফা দিয়েছি, সর্বশেষ 31 দফা দিয়েছি। আজকে যে আমরা একটা আজকের এই যে ফ্রি যুগে, অর্থাৎ মাফিয়া পালিয়ে যাওয়ার পরে এই যুগে আপনারা বলছেন যে কথা আমরা স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বলেছি, অর্থাৎ সংস্কার, তারপরে আপনার বিচার, তারপরে আপনার অন্য অন্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে বিএনপি সবসময় আপনার পুনর্গঠন, মানে সংস্কারের কথা বলছে। অতএব আপনি এখন যেটা বলছেন, আমাদের যে নতুন দলটি গঠন হলো, এই দলের কে কিন্তু বিএনপি সবসময় তাদেরকে স্বাগত জানায়। আমরা বলছি স্বাগত, যেহেতু বিএনপি মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছিল বিধায় কিন্তু আজকে নতুন নতুন দল, নতুন নতুন পথ মত, ইভেন আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, যত রাজনৈতিক দল আপনার সব তো বাকশালের শৃঙ্খলে বন্দী ছিল। সেখান থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছে বিধায় আজকে নতুন নতুন দল, এবং এটা প্রয়োজন। গণতন্ত্রের বিউটি তো এইটাই, যে তারা যেমন বলছে যে সেকেন্ড রিপাবলিক বলছে, আমরা বলছি যে সেকেন্ড রিপাবলিক কেন হবে, এটা কেন থার্ড রিপাবলিক না, আর নতুন রিপাবলিকের প্রয়োজন কি? তর্ক বিতর্ক থাকবে, এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু তর্ক বিতর্কের স্থানটা কোথায় হবে? এই যে আমি আর তিনি আলাপ করছেন, এটা একটা ডিসক্রিট আলোচনা। আবার মাঠেও অনেক কথা বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কিন্তু প্রকৃত স্থান তো সংসদ। সংসদের যে আলোচনাটা হতো, তাহলে কিন্তু সেটা সংসদ সদস্যগণ র্যাটিফাই করে সেটা সংবিধানে আপনার ইনপুট দিতে পারত। সেই জন্য আমরা বলছি যে সংসদকে পাশ কাটিয়ে আমরা যদি নানান তর্ক বিতর্ক তুলি, হ্যাঁ ঠিক আছে, এই তর্ক বিতর্ক গণতন্ত্রের বিউটি, কিন্তু এই তর্ক বিতর্কের ভারে যেন ফ্যাসিবাদের সমস্ত অপবাদ লুকিয়ে না যায়, যেন ফ্যাসিবাদ, বাংলাদেশে কিন্তু এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়েছে। আবার আপনি দেখেন যে আমাদের এই পরিবর্তনকে যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে নেয়নি, তাদের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে। অতএব আমাদের এই তর্ক বিতর্কে তারা যেন ষড়যন্ত্রের সুযোগ না পাওয়া যায়। এই তর্ক বিতর্ক দীর্ঘায়িত করলে তারা কিন্তু এই সুযোগটা পাবে আপনার এই বিপ্লব, এই গণ অভ্যুত্থানকে বেহাত করবার জন্য। এই জন্য অভ্যুত্থানের সকল শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। নির্বাচনটা এত ইম্পর্টেন্ট,
একটা বিষয় যে আপনি যাই কিছু বলবেন সেটাকে র্যাটিফাই করবে তো আপনার সংসদ, তাই না? আপনি আজকে বললেন আমার ডক্টর ইউনূস সরকার জাতীয় ঐক্যমত একটা কমিশন গঠন করেছেন, সেখানে তিনি বলছেন যে সরকার যে প্রস্তাবগুলো দিয়েছে, আবার আমরা রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রস্তাব দিয়েছি, ৬২ দফা সংস্কার প্রস্তাব আমরাও দিয়েছি, অন্য অন্য রাজনৈতিক দলও দিয়েছে, সেখানে যেগুলো কমন হবে সেটা হবে জুলাই বিপ্লবের চার্টার, বলছে না? আবার যেগুলো কমন হবে না সেটা সংসদে আলোচনা হবে। তাহলে তো আমরা একটা জায়গায় থিত হলাম যে সংসদে আলোচনাটা করা দরকার। সেই সংসদ পুনঃস্থাপনে আপনি যদি কোনো লিঙ্গারিং করেন, কোনো দীর্ঘায়িত করেন এবং কোনো অজুহাত তৈরি করেন, তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হবে। আসবো আপনার কাছে আবার। এতে হোক আপনাকে ছোট্ট করে প্রথমে জানতে চাই, আপনার কাছে মনে হয় যে দ্রুত যদি নির্বাচন না হয় বা নির্বাচনটি দীর্ঘায়িত হয়, তাহলে আসলে এই যে সংস্কারগুলো করার কথা ছিল সেই সংস্কারগুলো আসলে হবে না, কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো সমস্যা তৈরি হবে? এই ধরনের সাসপিশন তো সবার আছেই। যেমন আমাদের যে বৃহৎ যে রাজনৈতিক যে দলগুলো, তাদের পথে যদি ওই ধরনের আবেগ জনগণের থাকতো, হেলাল ভাই যেটা বললেন যে আমরা আবেগ, আসলে আবেগ আমাদের অনেক বড় একটা শক্তি, কারণ আমরা আবেগ নিয়েই আলটিমেটলি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পেরেছিলাম একেবারে থার্ড একটা এন্টিটি হিসেবে। আমরা তখন দল ছিলাম না, আমাদের যে বিপ্লবের যে নেতৃবৃন্দ যারা মাঠে নেমেছিলেন, আমাদের যে হাজারো ভাই যারা জীবন দিয়েছে এই রাষ্ট্রটাকে একটা নতুন যাত্রা দেওয়ার জন্য, সেটা কিন্তু আবেগ থেকে এসেছে, সেটা লোভ থেকে আসেনি যে ক্ষমতায় যাব বা অন্য কিছু। হেলাল ভাই একটা কথা বলেছেন যে গণতন্ত্রে নির্বাচন অপরিহার্য, এটা আমি এগ্রি করি ওনার সাথে, কিন্তু উনি আরেকটা কথা বলেছেন যে এটা প্রথম সোপান, এটাতে আমি ডিসএগ্রি করি। গণতন্ত্রেতে আলটিমেটলি প্রথম সোপান নির্বাচন না, প্রথম সোপান হচ্ছে আপনার শক্ত প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আপনার একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারবে, সেই জিনিসটাই আমরা চাই। যে কারণে যে সংস্কারের যে কথা এসেছে, যে আমরা চাই না আবার পুরাতনে ফেরত যাওয়া, যে 5 বছর 4 বছর পর একটা ইলেকশন হলো আর রাজনীতি হয়ে গেলে শুধু আপনার রাষ্ট্রের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের লুট বা আমাদের জনগণের সম্পদ লুট করে খাওয়ার একটা পদ্ধতি, যেটা আমরা দেখে এসেছি। আমরা 53-54 বছরের আমাদের রাষ্ট্রের জীবনে আমাদের এখনো পর্যন্ত রাষ্ট্র থেকে আমাদের যে অধিকারগুলো নিশ্চিত করার কথা সেগুলো হয়ে ওঠেনি। দুর্নীতি এখনো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, আমাদের বেসিক আমাদের যে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো আলটিমেটলি রাজনীতিতে কথা নিয়ে বলা হয় না। আমাদের স্বাস্থ্যসেবা বলেন, শিক্ষা সেবা বলেন, আমাদের মৌলিক মানবিক অধিকার বলেন, এগুলো শুধু একটা নির্বাচনের মাধ্যমে সমাধান হবে না। আমাদেরকে পুরো রাজনীতিটাকে পুরো ঢেলে সাজাতে হবে। সেটা করবে কে? যে জিনিসটা আমরা আলটিমেটলি সেকেন্ড রিপাবলিকে আমরা ওই স্বপ্নটা আমরা করবে কে এটা একটু বলেন। আপনি বলছেন, আপনি বলেন, আমার উত্তর করবে কে আপনি বলেন। আপনি বড় ভাই, আপনাকে আমি ইন্টারাপ্ট করিনি। করবে কে এই কথাগুলো? আমি এই যে প্রতিষ্ঠানগুলো শক্ত কে করবে? আমি অ্যাপ্রিশিয়েট করব যদি আপনি আমি ইন্টারাপ্ট করিনি আপনাকে। আপনি করবেন, আপনারাই করেন, আপনাদের একটা ট্র্যাক রেকর্ড আছে যেটা জনগণ জানে, এবং আপনাদের যদি ট্র্যাক রেকর্ড এবং আপনাদের প্রতি যদি ওই ধরনের আবেগ থাকতো তাহলে আপনাদেরও লুকিয়ে বলতে হতো না। যখন আমরা ভালো হবে, কনভারসেশন যদি করি আমরাই করব, তা আমরা করার কে? আমার পয়েন্টটা শেষ করি। তাহলে আপনাদের কেন ওপেনলি বলতে পারলেন না যখন আলটিমেটলি যে আপনারা বিপ্লব যখন হয় আপনারা জানেন যে জনগণ আপনাদের কথায় আসবে না, যেখানে আপনারা পেছন থেকে আপনারা আলটিমেটলি বলছেন, আপনারা আমাদেরকে সহায়তা করেছেন, আপনারা দিয়েছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেটা ভিন্ন ডিবেট। প্রাতিষ্ঠানিকভাবে আপনারা জানেন যে জামাতের কথায়, বিএনপির কথায় মানুষ নেমে আসবে না, তারা নেমে এসেছে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোন বা সাধারণ জনগণ যারা, তাদের কথায়। তাহলে তো আপনাদের 15 বছরের ভেতর আপনারা সফল হয়ে যেতে পারতেন। 7ই জানুয়ারির যে ইলেকশনটা হওয়ার পর তো আরো 5 বছর টিকে থাকতো। আবেগের কারণে দেশের আপামর মানুষ বের হয়ে এসে এই রাষ্ট্রটাকে উদ্ধার করেছে। বিরোধী দল যারা ছিলেন, বড় দল যারা ছিলেন, তারা ব্যর্থ হয়েছেন, এটা আপনারা বিনয়ের সাথে মেনে নিতে হবে। এখন আমরা যেটা বলছি, আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের যে ভূমিকা, আপনাদের যে ইন্টেনশন। আমি জানি আপনারা রাষ্ট্রের ভালো চান, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আপনারা আপনাদের অবস্থান চিন্তা করে দেখেন। গত 8 মাসে আপনাদের হাজার হাজার নেতাকর্মীদের আপনাদের ডিসিপ্লিন করতে হয়েছে। জনগণ কেন ট্রাস্ট করবে যে আপনারা নির্বাচন হওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর আবার সমান জিনিস রিপিট হবে না? জনগণের কেন এই ট্রাস্টটা থাকবে আপনাদের উপর? আপনারা নিজে জানেন। সো ওই কথাই আমরা নাই গেলাম। দ্বিতীয় রিপাবলিকের আমরা যে স্বপ্ন দেখাচ্ছি, আমরা যেটা বলতে চাচ্ছি, আগামী যে রাজনীতিটা হবে, আমরা দ্বিতীয় রিপাবলিকের আপনি যদি কোনো একটা বলে যাচ্ছেন, কথাটা শুনেন, যেটা বলছেন যে আপনারা থার্ড এন্টিটি, ঠিক আছে, আপনার থার্ড এন্টিটি,
আপনারা বলছেন যে গত 17 বছরে আমাদের কথায় লোকজন নেমে আসেনি, তা এটা কি বাংলাদেশের জনগণ মনে করে যে 34 দিনের দুনিয়া কাঁপানো যে বিপ্লব, এটাকে আমরা বলছি যে এটা হলো আমাদের অভ্যুত্থানের সন্তান, আমাদের যে 17 বছর ব্যাপী যে চলমান আন্দোলন। আপনি দেখেন যখন আমাদের চারজন সমন্বয়ককে যখন ডিবি অফিসে ধরে নেওয়া হয়ে গেল, তখন তো আন্দোলনটা বন্ধ করে দিচ্ছিলেন, তাই না, একদিনের রিমান্ডে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো 17 বছর পুলিশের রিমান্ড খেয়েও 1 সেকেন্ডের জন্য আন্দোলন বন্ধ করেনি, আন্দোলনটা চলমান ছিল। আপনারা সেই আন্দোলনের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমাদের ছাত্র ভাইরা বিরচিত যে ভূমিকা রেখেছে, এই জন্য আমি বলছি যে নেপোলিয়ান বোনাপার্ট যেমন ফ্রেঞ্চ রেভলিউশনের সন্তান বলায়, এদেরকে আমরা সন্তান বলি। কিন্তু এই যে ক্রেডিট ক্লেম সিনড্রোম করে আপনি আমাদের অন্য রাজনৈতিক দলকে এই যে ড্যামেজ করার প্রবণতা, এতে হয় কি আপনাদের যে নতুনের জয়গান, এই নতুনের জয়গান কিন্তু মুখ থুবড়ে পড়ে। আপনাদের সংস্কার বলেন যে আপনারা না, আপনি শুনেন, সংস্কারটা কে করবে, আপনি কে দায়িত্ব রাখা, নির্বাচিত প্রতিনিধি। আপনি রাষ্ট্রবিজ্ঞানে যান এবং পলিটিক্যাল সায়েন্সে যান, নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি একটা প্রতিষ্ঠানকে স্ট্রেনথেন করবেন কিভাবে? প্রতিষ্ঠান গণ অভ্যুত্থান বা বিপ্লব একটা ম্যান্ডেট, এটা তো ম্যান্ডেট, ইটস এ ম্যাসিভ ম্যান্ডেট। হোয়াট সর্ট অফ ম্যান্ডেট ইজ ইট? হোয়াট সর্ট অফ ম্যান্ডেট? এটা তো আপনার যদি বিপ্লব হতো তাহলে জনগণের অভিপ্রায় হলো এটা ম্যান্ডেট, তাই না? এটা জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়টা নিচে এসেছে, করতে হলে আপনাকে you have to hold an election। যদি ইলেকশন তো 24 এ হয়েছে, ইলেকশন তো 18 তে হয়েছে, ওটা কি জনগণের অভিপ্রায় ছিল? তার মানে কি শুনুন, গত 53 বছরে, গত 17 বছরে ওই ইলেকশনগুলো কি ম্যান্ডেট ছিল হায়াল ভাই? 18 বা 24 না, ওই নির্বাচনগুলো তো আমরা মানি না, বিধায় তো অভ্যুত্থানটা করলাম। তার মানে শুধু নির্বাচন শুধুমাত্র ম্যান্ডেটের ব্যাপার না, না, এখানে গণ অভ্যুত্থানের বিপ্লবের একটা ব্যাপার আছে। বিপ্লবের ব্যাপারটা, বিপ্লব কি হয়েছে? অফ কোর্স হয়েছে। বিপ্লব না হলে এটা কি রকম? বিপ্লব হলে আপনার চুপপুর আন্ডারে আপনি কথা বলেন, আপনারা আটকাইছেন, আপনারা চান চুপপুর জেলখানায় থাকুক, কারণ আপনারা সাপোর্ট করলে, আপনারা সাপোর্ট করলে চুপ থাকতেন না। কিভাবে সাপোর্ট করব? আমরা কি আপনারা করেন নাই? আপনাদের কাছে যাওয়া হয়েছে, যে বলা হয়েছে যে আলটিমেটলি এটা আপনি কি ছিলেন সেখানে? অফ কোর্স আমরা জানি পেছনে কিছু, পুরো জাতি জানে। আপনারা জানেন, আপনারা কি চান দেখেননি তো? আপনারা কি চান চুপ ছড়ে যাক? আপনারা কি আরে চান ভাই, বলেন? আপনি চুপপুরানদের শপথ নিলেন কেন 8 তারিখে? আমরা তো চুপপুরানদের শপথ নিলেন সংবিধানের, সেই সংবিধান যদি রাখেন আবার কোন বিপ্লব, এটা কোন ধরনের কথা? আপনারা চান চুপ সরে যাক? আরে ভাই, আপনি কি সেবা ছিলেন 8 তারিখে? আপনি বলছেন কেন যে বিএনপি চাইনি? আপনি 8 তারিখের যে আপনার সরকার গঠন হলো, সেই গঠনের সময় আপনি সংবিধান ছুঁয়ে শপথ করলেন, চুপ্পুকে রেখে শপথ করলেন, তাই না? এখন বলছেন আপনারা সরালেন না কেন? আপনারা কেন মেনে নিলেন? আপনারা তো সাপোর্ট করেছেন, আপনারা গঠন করেন, আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা গেছেন তো। ডক্টর ইউনূস, তাহলে আপনারা বলতে পারতেন যেহেতু আপনারা কথাটা শুনেন, ডক্টর ইউনূস সরকারটা গঠন করলেন আপনারা, ছাত্রদের কোটায়। আমরা তো অবশ্যই সাপোর্ট করি, আপনারা কি রেকমেন্ড? আমরা তো অবশ্যই, তাহলে আপনারা, আমি বলছি কিন্তু আমাদের সরকার, আমি তো বলছি আপনাদের সরকার, আমি বলছি নাকি? আমি বলছি যে সরকারে, আরে ভাই এটা তো বলছি আমি যে আমাদের সবার সরকার। কিন্তু এখন আমি বলছি যে যে 3 জন ছাত্র উপদেষ্টা, ছাত্র কোটায় ওখানে উপদেষ্টা হলেন, তারা এসে একটা রাজনৈতিক দল গঠন করলেন। এই রাজনৈতিক দল আসেনি, একজন রিজাইন করে ক্লিয়ারলি সে আসছে। আরে ভাই এটা সবাই জানে, আমি আপনি ডিবেট করতে একজন আসছে আর 2 জন আসেনি, এটা সবাই জানে, এই কথাটা বারবার রিপিট করার দরকার নেই। তাদের একজন আসছে, তার এই এসে একটা রাজনৈতিক দল গঠন করলো। এই রাজনৈতিক দল গঠনকে আমরা কংগ্রাচুলেট করি। কিন্তু দেখেন, এই সরকারকে বেকায়দা পড়বে কখন? আবেগ রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু যুক্তির, তর্কের এবং সত্য কথা প্রকাশেরও দরকার আছে। রাজনীতিটা এরকমই। তা আপনার এই সরকার, এই দল যখন ইলেকশনে অংশগ্রহণ করবে, তখন এই সরকারের লেজিটিমেসি থাকে টু হ্যান্ডেল দ্য ইলেকশন অর টু রেগুলেট দ্য ইলেকশন, বিকজ এই সরকারেরই একটা প্রক্ষিপ্ত অংশ, একটা বিক্ষিপ্ত অংশ এসে একটা দল গঠন করলো। এবং এই 3 জন ছাত্র উপদেষ্টা দীর্ঘদিন এই উপদেষ্টা পরিষদের থেকে তাদের প্রভাব বলায় এবং নেক্সাস একটা গড়ে তুলেছে প্রশাসনের সর্বক্ষেত্রে। তাহলে এই ইউনূস সরকার এই নির্বাচনটা পরিচালনা করতে একটা আপনার বৈধতার প্রশ্নের সম্মুখীন হবে না? আচ্ছা, এখানে এইটা বলছি। আচ্ছা, আপনাকে মনে হয় আপনাকে এটা দেজাভুতে ভুগছেন, কারণ 79-এ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলটিমেটলি একেবারে সরকারে বসে নিজে হেলিকপ্টারে গিয়ে পুরো দলটা বিএনপি গঠিত হয়েছে। এরকম করে হচ্ছে না। অ্যাটলিস্ট রাজনৈতিক যে শিষ্টাচার এখানে দেখতে হবে।
নাহিদ ইসলাম ওইখানে থাকলেও হয়তো কিছু হতো না। আমি তো কিন্তু এই দলের এই নাহিদ দলের ইসলাম যে পোস্ট থেকে আমি কিছু এক্সাম্পল বলছি। তৈরি করেছে, অযথা নাহিদ আপনি ইসলাম বিতর্কে আসছেন কেন? রিজাইন করে এসে দলে যোগ দিয়েছেন। আপনি অযথা দলে বিতর্ক ঘোষণা করছেন হয়েছে। কেন? আমি তো আপনার দল গঠন নিয়ে কোনো কথা বলিনি তো। আপনার দল গঠনকে আপনি তো স্বাগত এটাই- জানিয়েছি। বলছেন যে এটাই তিনি হিন্দ বলছেন যদি দুজন উপদেষ্টা এখনো সরকারে থাকে তাহলে নির্বাচনের সময় সবাই- সরকারের আবার এই সরকারের নেক্সাস রয়ে গেছে না না, তা তো নির্বাচন Relation কমিশনের নেই। নির্বাচন প্রশ্নবিদ্ধ কমিশন হবে কিনা? একই কথা তো। পুরো রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা জানি বাস্তবতা হচ্ছে যে ওনাদের লোক, আপনার অ্যাটর্নি জেনারেল ওনাদের পদবের মানুষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, অ্যাটর্নি জেনারেল অফ দিস গভর্নমেন্ট। তাই কি ওনারা বলেন গভর্নমেন্টে মানেন না আমরা আপনি? গভর্নমেন্টের। তাহলে আর আমাদের বলতেছেন আমাদের অভ্যুত্থান পরবর্তীতে যে ছেলে যে 3 জন ছাত্র গেছে ওইখানে হ্যাঁ, আলটিমেটলি উপদেষ্টা। নতুন জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, যে সংস্কারকে রিপ্রেজেন্ট করার জন্য, দ্বিতীয় রিপাবলিককে পুশ করার জন্য, সেখানে তো আপনারা কন্টিনিউয়াস বাধা প্রদান করছেন, সিনসিয়ারলি আগে আসতেছেন না। একদিকে আপনারা বলেন সংস্কার চান, সংস্কারটা কে পরে করবে? আপনারা সংস্কার আপনারা মেনে নিয়েছেন, আপনারা বলছেন এটা আমাদের সরকার, আপনাদের চেয়ারপারসন বলেছেন। এখনো এখনো আপনারা বলি তো। বলেন যখন সুবিধা হয় তখন আপনারা বলেন আমাদের সরকার, আর পেছন থেকে পরে বলেন না নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। নির্বাচনটা তো এখন গণতন্ত্রের নির্বাচনের পূর্ব সত্তা। আপনি কোথায় পেলেন যে নির্বাচন is প্রথম one- সোপান না? এটা জানি না। নির্বাচন is এটা one তাইলে of the একটা step. আপনার একটা আচ্ছা, আমরা- একাডেমিক আলোচনা করা দরকার নির্বাচন is যে one of the গণতন্ত্রের step. প্রথম সত্য হলো One- ইলেকশন। আচ্ছা, আমরা একটা বিরতিতে পরে এসে আমরা আলোচনা করি। দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, আমি মাহবুবুল আলম রংপুর কারমাইকেল কলেজ থেকে বলছিলাম। জি মাহবুব বলেন। আমার কাছে প্রশ্ন যে এই রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে কার জন্য? নিশ্চয় জনগণের জন্য। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড়, মানে জনগণের সব থেকে বড় যে সমস্যাটা, এটা হচ্ছে আইন শৃঙ্খলার যে নিরাপত্তার যে একটা জীবনের নিরাপত্তা নাই, এটা একটা বড় সমস্যা। তো এই বড় সমস্যা নিয়ে এই যে নতুন রাজনৈতিক দল, এরা কিন্তু অতটা উচ্চবাচ্য করছে না যতটা এরা উচ্চবাচ্য করতেছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য। আরে ভাই, কোনো জনগণ কি ওদের কাছে চাইছে যে স্থানীয় সরকার নির্বাচনটা দেন? সব থেকে জনগণের, আপনি জনগণের নির্বাচন করবেন, জনগণের সব থেকে বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা। এটা নিয়ে আপনারা তো কই, আপনাদের তো কোনো জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই এই প্রশ্ন উত্তর খুঁজবো। আরেকজন আছেন, হ্যালো। জি, জি বলেন, নামটি বলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। জি বল। আমি জুমারুল বলছি যশোর চৌগাছা থেকে। জি আমার প্রশ্ন যে নতুন রাজনীতি দলে যে প্রতিনিধি একজন আছে ওনার কাছে আমার প্রশ্ন যে বিগত ফ্যাসিস্ট সরকার নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থাটা, মহামান্য আদালত সেইটা পূর্ণ বহাল করেছে। এখন আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না অন্তর্বর্তী সরকারের অধীনে হবে? জি ধন্যবাদ। আপনার আরেকটা প্রশ্ন, জি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আরেকটি আছে। জি আমার একটা প্রশ্ন যে তত্ত্বাবধায়ক সরকার বেশি নিরপেক্ষ না অন্তর্বর্তী সরকার বেশি নিরপেক্ষ? জি ধন্যবাদ। একটা প্রশ্ন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্ত 3 জন ছাত্র উপদেষ্টা, একজন পদত্যাগ করেছে, 2 জন সরকারে আছে। আমি মনে করি যে 2 জন সরকারের থেকে নির্বাচনটা নিরপেক্ষ হবে না ওনাদের অধীনে। জি ধন্যবাদ। এহতেশাম হক, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে দুজন দর্শক ফোন করেছেন। যদি একজন বলি যে রংপুর থেকে যিনি ফোন করেছেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটি কথা না বলে আপনারা অন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের বক্তব্য থেকে মিসিং কেন? এটা কনসার্নিং না, আমাদের মিসিং না। আই থিঙ্ক আমাদের হাসনাত আমাদের দল ঘোষণা হওয়ার আগেও উনি গিয়ে দেখা করেছেন এবং আমরা কন্টিনিউয়াসলি এগুলো আমরা রেজ করার চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত। এবং আমরা আশা করি বিএনপির পক্ষ থেকেও সমান সহযোগিতা এবং স্ক্রুটিনি করা হবে সরকারকে এবং সহায়তা করা হবে সরকারকে। কারণ আইন শৃঙ্খলা অবনতি বিভিন্ন এলিমেন্ট আছে, এগুলো আপনারা জানেন যে আলটিমেটলি ইভেন পলিটিক্যাল ভায়োলেন্স বা পলিটিক্যাল পার্টির যারা কর্মী অ্যাক্টিভিস্ট যারা আছে তারা কতটুকু জড়িত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে, সেটাও আপনাদের ভাবতে হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। আপনি পলিটিক্যাল বলছেন যে এখন যে দলগুলো এক্সিস্টেন্স আছে সেগুলো, তাদের নেতাকর্মীরা। আচ্ছা আচ্ছা, আরেকজন দর্শক ফোন করেছিলেন যশোর থেকে। তিনি বলছিলেন যে যদি যারা আছে, যে 2 জন এখন উপদেষ্টা আছেন, তরুণ উপদেষ্টা যারা আছেন, শিক্ষার্থী উপদেষ্টা, তারা থাকলে আসলে তারা নির্বাচন যখন হবে সরকারের ভূমিকা আসলে প্রশ্নবিদ্ধ হতে পারে, প্রশ্ন করেছেন। আর এই জিনিসটা আলোচনায় উঠে আসবে। আমাদের যে ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে সেখানে বিএনপি আমাদের পক্ষ থেকে জামায়াত ইসলাম এবং অন্যান্য দল যারা আছে সেই আলোচনাটুকু হচ্ছে আলটিমেটলি কোন প্রসেসে আমরা এগিয়ে যাব এবং সংস্কারের কোন কোন জিনিসগুলো আলটিমেটলি ঐক্যমত্যে পৌঁছানো যাবে আর যেগুলো যাবে না সেটা তো পরের বিষয়। এই বিষয়টিকে আপনার একটু বিব্রত, মানে এই প্রশ্ন নিশ্চয়ই বারবার শুনতে হচ্ছে আপনাদেরকে, এই জাতীয় নাগরিক পার্টিকে, যে 2 জন
যে দুজন এখন সরকারে আছেন? মানে আমাদের তো 3 দিন বয়স হয়েছে, 28 তারিখ থেকে আজকে 5 তারিখ, 4 দিন বয়স। আমরা তো 4 দিনে কতটুকু প্রশ্ন, কতটুকু স্ক্রুটিনির ভেতর ফেলা হচ্ছে, আমরা এটা ওয়েলকাম করি। এবং আমরা ওই ধরনের পার্টি হব যে আলটিমেটলি আমাদের যে কোনো ধরনের প্রশ্নই করা হোক, আমরা এটা আমাদের ভালো লাগবে। এবং আমরা চেষ্টা করব যে আসলে জনগণের পালস বুঝে, জনগণের সাথে স্বচ্ছ থাকার এবং জনগণের কাছে সত্য তুলে ধরার। আবেগটাও আমরা বলবো, আমরা রাজনীতি যেটা করতে চাই স্ট্রেইট টকিং, অনেস্ট পলিটিক্স, সততার সাথে আমরা রাজনীতি করতে চাই। আমাদের ভুলও হবে, কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সত্যটা পাবেন। আমরা চালাকি করে উত্তর দেওয়ার চেষ্টা করব না। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই, যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা, এটি নিয়ে কিন্তু মানে একটু ছোট্ট করে যদি বুঝিয়ে বলেন যে আসলে এই ব্যাপারটা আপনারা এত গুরুত্ব দিচ্ছেন কেন? গুরুত্ব দিচ্ছি যে আমাদের এত বড় একটা ঘটনা আমাদের জাতির, যে প্রিভিয়াস যে সিস্টেমের কারণে প্রতিনিয়ত আমাদের গণতান্ত্রিক যে ধারা যেটা ছিল সেটা ব্যাহত হচ্ছিল, এবং আমাদেরকে আলটিমেটলি নাগরিক হিসেবে কন্টিনিউয়াস হত্যা করা হচ্ছিল, গুম করা হচ্ছিল প্রতিষ্ঠানগুলো দিয়ে। সো এত বড় ঘটনা, আমার 1500-এর উপর 2000-এর উপর আমার ভাই বোন নাগরিক হত্যার পর আমরা তো ওই পুরাতনকে আঁকড়ে থাকতে চাই না। আমরা নতুন চাই, যে নতুন আলটিমেটলি আমাদেরকে নাগরিক হিসেবে আমাদের অধিকার দিবে, আমাদের মর্যাদা দিবে, এবং যে নতুনে আলটিমেটলি রাজনীতি হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য না। যে রাজনীতি হবে সেবা করার জন্য, শুধু নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে গিয়ে রাষ্ট্রের সম্পত্তি লুট করার জন্য না। এবং আমরা চাই না ওই পুরাতনে ফেরত যেতে, যে পুরাতন আলটিমেটলি আমাদেরকে অনেক ক্ষত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ক্ষত যেটা আমরা বহন করছি। ওই পুরাতন সিস্টেম আমরা কেন নতুন দ্বিতীয় রিপাবলিক বলতে আমরা এটাই বুঝাচ্ছি, আমাদের রিনিউয়াল, আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা পেছনে ফেলে আসতে চাই আমাদের ওই বিস্মৃতিগুলো, ওই ভয়ঙ্কর অধ্যায়গুলো। একটা নতুনের সূচনা আমরা এনসিপি থেকে করতে চাই। নতুন সূচনা যদি বলে তাহলে আসলে যদি একদম ছোট কয়েকটি যদি বলেন যে প্রথমে কি পরিবর্তন আপনারা করতে চান? প্রথমেই হচ্ছে আমাদের দেশে দুর্নীতি, নতুন সেকেন্ড রিপাবলিকে দুর্নীতির কোনো স্থান থাকবে না। দ্বিতীয় রিপাবলিকে আলটিমেটলি আমাদের জনগণের, নাগরিকের যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোই হবে রাজনীতির প্রায়োরিটি। দ্বিতীয় রিপাবলিকে আলটিমেটলি আমরা কোনো ভিন দেশের কথায় আমরা রাজনীতি করব না। আমরা অন্য দেশ থেকে আমাদের কোনো দয়া নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে না। বাংলাদেশপন্থী রাজনীতি হবে, পাকিস্তানপন্থী হবে না, বা ভারতপন্থী হবে না। দ্বিতীয় রিপাবলিকে আলটিমেটলি আমরা স্বনির্ভর হব, আমাদের যে অর্থনীতিটা আছে সেক্ষেত্রে আমরা অন্যের উপর নির্ভরশীল হবে না। দ্বিতীয় রিপাবলিকে আমাদের যে ভাইয়েরা গ্র্যাজুয়েট করছে তাদের কর্মসংস্থানকে প্রায়োরিটি দেওয়া হবে। দ্বিতীয় রিপাবলিকে আপনি হসপিটালে গেলে টাকা না থাকার কারণে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে না, আপনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। দ্বিতীয় রিপাবলিকে আমাদের নাগরিকের ওই যে মৌলিক যে অধিকারগুলো সেগুলো নিশ্চিত করার চেষ্টা করা হবে, যেগুলো প্রথম রিপাবলিকে হয়নি, এবং প্রথম রিপাবলিক কন্টিনিউয়াসলি আমাদেরকে ফেল করেছে। আচ্ছা, এই যে আপনারা যে কথাগুলো বলে যেগুলো হবে, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে পার্টিসিপেট করবে, বা এখন যারা আছে যদি বিএনপি বলি অন্য দলগুলো আছে, তাদের তো যে জিনিসগুলো তারা প্রতিশ্রুতি দেয় যে যা কি করবে, এই জিনিসগুলো তো তাদের ঘোষণার মধ্যেও আছে। নাই তো, আপনি 31 দফা দেখেন না কেন? তাদের যে 31 দফা এখনো রিনিউ করা হয় নাই, 31 দফার মধ্যে তো 8 দফা 10 দফা তো অলরেডি বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ওইখানে আপনি গিয়ে দেখেন, তাও ওই যে 31 দফা আপনি যদি একটু পেছনে ঘেটে দেখেন, প্রায় 26টা না 27টা দফা হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের, 4টা না 5টা পরে নেগোশিয়েট করে তাদের অ্যাড করা হয়েছে। 31 দফা যেটা আছে আপনি পড়েন একটু, 31 দফা অলরেডি হয়ে গেছে। তো জুলাই পরবর্তী যে বাস্তবতায় বিএনপির নতুন প্ল্যান কি, জাতির জন্য কি করতে চান, সেগুলো তো আমরা শুনছি না। আমরা তো শুধু শুনছি নির্বাচন নির্বাচন নির্বাচন। ওনারা স্বাস্থ্য নিয়ে কি করবেন, আমাদের স্পেসিফিক প্রপোজাল দেয়া আছে। আমাদের এখন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ডক্টর জারা তাসনিম দিয়েছেন, ওনাদের প্রপোজালের সাথে আমাদেরটা আপনারা কম্পেয়ার করেন, এবং প্রত্যেকটা পলিসি যাতে আমরা দিচ্ছি। বলতে দিলে হবে না। 31 দফা সম্বন্ধে আমার এই আলোচকের কোনো ধারণা নেই। আমরা 31 দফা হলো শুধু বিএনপির না, উনি পড়লে এটা বলতো না। আপনাদের ওয়েবসাইটে বলা তো বিএনপির। এই 31 দফার উৎপত্তি, অরিজিন এবং এই উৎপত্তিটা বক্তব্য আমরা সারা বাংলাদেশের জেলাগুলোতে, উপজেলাগুলোতে 31 দফা নিয়ে আলোচনা হচ্ছে। 31 দফা হলো আমাদের অভ্যুত্থানে জড়িত, এই যে হাসিনা বিরোধী 17 বছর আন্দোলনের যে সমস্ত রাজনীতি আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যুগবদ্ধ, তাদের নিয়ে বিএনপির এখানে 27 দফা। হ্যাঁ, অভ্যুত্থানের পরে আপনি কথাটা শোনেন আগে, এই 31 দফা আমরা বলছি এটা কোনো ধর্মগ্রন্থ না। পলিটিক্সটা বুঝতে হবে, আপনি নতুন পলিটিক্সে আসছেন তো, আগে একটু থামেন, কথা শুনুন। যাই হোক, 20 বছর থেকে করছি। আচ্ছা ঠিক আছে, আপনি কথা শুনুন আগে। ঠিক আছে, আমি আপনি দেখি তাই বলছি। আমি বলছি যে
আমরা বলছি যে 31 দফা কোনো ধর্মগ্রন্থ না, যোজন এবং বিয়োজন করবে। বা আপনাদের গণ কয় দফা? অভ্যুত্থানের 31 পরে আপনাদের কয় আমাদের দফা? 27 দফা ছিল, সেইখান থেকে আরো যুগপৎ আন্দোলনে যারা ছিল তারা 4 দফা, এর আগে ভীষণ 2030 ছিল 2016 সালে, 4টা দফা এরপরে আপনাদের না। 27 আর 4 31, 27 দফা হলো বিএনপির। আপনি কথাটা আগে আমার বলতে দেন। আর আপনি যেটা বলছেন যে একটা কথা বলছেন যে অনেস্ট কথা বলছেন, যে অনেস্ট পলিটিক্স, আমরা কিন্তু গত 7 মাসে অনেস্টি দেখেছি। এই কথাগুলো আমি বলতে চাইনি, আমাকে বলতে বাধ্য করছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু অনেস্টি দেখেছে। ডিসি নিয়োগে, প্রশাসনে পদায়নে, ঘাট বাজার হাট দখলে কোন পক্ষ সবচেয়ে এগিয়ে আছে জনগণ জানে। এবং একমাত্র দল বিএনপি, তারা নিজের দলের যারা যা করেছে তার জন্য তদন্ত করে তাদেরকে শাস্তি দিয়েছে। আমাদের যে শাস্তিটা আমাদের সীমাবদ্ধ সম্মতার মধ্যে আমরা তা দিয়েছি। আর কোনো রাজনৈতিক দল, ইভেন যারা বলছে যে আমাদের 4 দিন বয়স, তাদের কিন্তু আপনার সেই জন্মের ইতিহাস হলো আরও 7 মাস আছে। 5ই আগস্টের পরে এই 7-8 মাসে আপনার অন্য কোনো রাজনৈতিক দল, ইভেন নিউ, এরা কি কোন লোককে কোন শাস্তি দিল? একটা লোককে কি শাস্তি দিল? তারা কি সব দুধে দুয়া তুলসী পাতা? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে না? না, উনি যেটা বলছেন স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের প্রপোজাল কি? আপনি একটু পড়েন, স্বাস্থ্য সম্বন্ধে আমাদের প্রপোজাল রয়েছে। এখন তাহলে একটা সেমিনার করতে হবে যে স্বাস্থ্য নিয়ে, আমি যেমন বলছি সবার জন্য স্বাস্থ্য সেবা, বিনামূল্যে স্বাস্থ্য, এগুলো সবার বলছি তো। না, আপনাদের যেহেতু দফা, আপনাদের 31 দফার মধ্যে স্বাস্থ্য নিয়ে কি বলা আছে বলেন তো? বলছি সবার জন্য স্বাস্থ্য, বিনামূল্যে বলা হচ্ছে, বলা আছে, এগুলো সব ব্যানার কথাগুলো বলা আছে। আপনি কি বুঝাচ্ছেন? আপনি আমাদের স্পেসিফিক বলা হয়েছে, আমরা ইমার্জেন্সি, আমাদের যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যেগুলো আছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স গুলোতে আমরা এমন ব্যবস্থা রাখবো যাতে মানুষ আনবেন। পলিটিক্স জানে না এমন লোকের সাথে তর্ক বিতর্ক আনলে কিন্তু তর্ক বিতর্ক হয় না। আমি তো বললাম এই দফাটা রয়েছে তো, ব্যানার পোস্টিং রয়েছে তো। না, ওইখানে অ্যাম্বুলেন্সের কথা বলছি, তাহলে আমার বলতে হবে যে আমি জানি স্পেসিফিক বলেন, আমি সবাইকে স্বাস্থ্য সেবা দেব, এটা তো হতে পারে না। কি দেবেন আপনি স্পেসিফিক? দুর্বলতা কি সেগুলো বলেন। এখন শোনেন, ওনারা যে অনেস্টি পলিটিক্স করবে, জনগণ কিন্তু দেখেছে যে কারা অনেস্টি, কারা কি করেছে। শুধু বলছি তারা কারোর উপর ব্যবস্থা নিয়েছে, কারো লোকের উপর ব্যবস্থা নিয়েছে। বিএনপি ছাড়া অন্য কোনো দল, তারা কি সবাই দুধে দুয়া তুলছি পাতা? তাদের লোকদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসে, আমি দেখলাম আমার মোংলাপোটে আমি যা দেখি সেখানে এই ছাত্র ভাইরা ওরা একটা কমিটি করেছে। আমি নিজে অবাক, আমি বললাম যে খবরদার এখানে, আমি তো অবাক যে ছাত্ররা ওইখানে শ্রমিকদের একটা অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি বলতে চাই না এই কথাগুলো, এরকম সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা কি এই অভিযোগের কোনো উত্তর দিল? কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল? একমাত্র দল বিএনপি ব্যবস্থা নিল। আরেকটি দেখেন, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে ডিটোরিয়েট করছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সরকার মানে টোটালি দেশটা চালাতে সে অনেক ব্যর্থতার পরিচয় দিচ্ছে, স্টেনদেন সবকিছু আপনার স্টেনদেন করতে পারছে না সরকারটা লুজ গভর্নমেন্ট হয়ে যাচ্ছে। তারা যদি এরকমভাবে আপনার দীর্ঘায়িত করে, এই টেনিওরটাকে দীর্ঘায়িত করে, জনগণের ভোগান্তি বাড়বে। আপনার এই জুলাই চার্টার, আপনার এই যে স্বাস্থ্যসেবার জন্য আপনি এয়ার অ্যাম্বুলেন্স আনবেন না কি আনবেন, এই কথাগুলো জনগণ শুনতে চাচ্ছে না। জনগণ তার পেটের ভাত চাচ্ছে, জনগণ তার স্বাস্থ্যসেবা চাচ্ছে, জনগণ তার নিরাপত্তার সাথে রাস্তায় ঘুরতে পারে। আপনার চলন্ত বাসে আপনার ধর্ষণ হচ্ছে, রাস্তায় ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, জনগণ এর থেকে মুক্তি চায়। আপনি যে কথাগুলো বলছেন, আমাদের 31 দফা, আমরা বলছি যে এটা কোনো ধর্মগ্রন্থ না যেখানে যোজন করা যাবে না। আর আপনি ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের কিছু কমিটমেন্টের কথা বললেন যে এইটা হবে সেইটা হবে, এটা কিন্তু রিপাবলিক ধরে, রিপাবলিকের কিছু কমিটমেন্ট। রিপাবলিকটা কি আপনাকে জানতে হবে আগে। রিপাবলিকটা কি? জনগণের যে ক্ষমতা, সেটাই তো রিপাবলিক। জনগণ দ্বারা যে ক্ষমতা নির্বাচিত হয়। ওনারা বলছে যে ফার্স্ট রিপাবলিক যদি 71-এ হয়, আমরা বলছি সেই রিপাবলিক কি মরে গেছে? সেকেন্ড রিপাবলিক তাদের না। আপনি যদি রিপাবলিক সম্বন্ধে আইডিয়া থাকে, আপনাদের পলিটিক্যাল সায়েন্স আইডিয়া থাকে, তাহলে আমি বলবো এই যে ডক্টর জায়েদ একটা আর্গুমেন্ট তুলেছে, আর্গুমেন্ট আপনি শুনছেন মনে হয়, যে যখন 4th অ্যামেন্ডমেন্ট হলো, শেখ মুজিব যখন 4th অ্যামেন্ডমেন্ট করলো, যে সমস্ত দলকে এক দলে করলো, তখন সেটাকে ভেঙে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন নতুন আরেকটি সংবিধান রচনা করলো, সেটা সেকেন্ড রিপাবলিক হয় তাদের। তাই আপনাকে এটা হবে থার্ড রিপাবলিক। এখন সেই থার্ড রিপাবলিকে আপনারা ফার্স্ট এবং সেকেন্ড রিপাবলিকের চেঞ্জ
করবেন, তাই না? সেই চেঞ্জগুলো করতে গেলে আপনাকে সংসদে যায় করতে। আমরা তো আপনাদের এই রিপাবলিক দেওয়ার কোনো বক্তব্য নেই, আমরা বিরতিতে যাব। এই রিপাবলিক নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আপনি আমাদের 31 দফা আমরা বলছি এখানে আরো সংযোজন করা হতে যাবে। পারে, জি। অভ্যুত্থানের পরে যে চেতনাগুলো, আমরা বিরতির পরে মনে এটা তো ধর্মগ্রন্থ না, আমরা তো দর্শক ছোট্ট বলছি একটা বিরতি। এতে হক আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি পুরাতন দলগুলো যাদের আছে তাদের অনেক কিছুই আপনি মনে করছেন যে আর বাংলাদেশের সাথে যাবে না, বা আপনারা নতুন আসলে সেগুলো বদলে দিচ্ছেন। পুরাতন যে দলগুলো আছে সব কিছুই কি আপনার কাছে ফেলে দেওয়ার মতো মনে হচ্ছে? মেজরিটি, আমি আপনার প্রশ্নটার এক্সাক্ট উত্তর দেওয়ার আগে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় আজিজুল বারী হেলাল ভাই হয়তো একটু উত্তেজিত হয়ে বলছেন যে আমার রাজনৈতিক অ্যাকুমেন্ট নিয়ে বা আমার রাজনৈতিক শিক্ষা নিয়ে একটা কোয়েশ্চেন চলে আসছে। সেটা হয়তো আমাদের দর্শক যারা আছেন তাদের কাছে ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমার ডিগ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে, আমার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হচ্ছে ল অ্যান্ড কমিউনিটি লিডারশিপে সোয়াস থেকে, আমার মাস্টার্স হচ্ছে ম্যানেজমেন্টে। আমি ইলেক্টেড কাউন্সিলর ছিলাম লেবার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটসে, যেখানে আমাদের 34% হচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। আমি ইলেক্টেড মিডিয়া অ্যান্ড কমিউনিটি অফিসার ছিলাম লোকাল লেবার গ্রুপের জন্য কনসিকুয়েন্টলি 2 বছর। আমার ক্যাম্পেইনের একটা বিরাট লম্বা একটা হিস্ট্রি আছে জেরেমি করবিনের জন্য লেবার পার্টিতে। আমি 2010 সাল থেকে অ্যাক্টিভিজম করে আসছি। এটাকে কানেক্ট করি আপনার প্রশ্নের সাথে যে আমরা অনেকটা প্যাট্রোনাইজিং, আমরা সিটিজেন, আমরা নাগরিক হিসেবে যখন আমরা কথা বলি, আলোচনা করি, আমরা চাই আমাদের আলোচনার আদান প্রদান হোক। সেখানে আমাদের আলটিমেটলি প্যাট্রোনাইজিং হওয়ার প্রয়োজন নেই বা কাউকে নিচু করার প্রয়োজন নেই। আমরা যে কথা বলতেছিলাম যে আলটিমেটলি 31 দফাতে হেলাল ভাই যেটা স্বীকার করলো যে 26 দফা হচ্ছে বিএনপির, বাকি 4 দফা হচ্ছে আপনার অন্যদের পার্টনারশিপ। আমরা জানি সোফার তাদের কোনো একটা কোয়ালিশন নেই, তাহলে বিএনপির দাবি করা উচিত যে ওনাদের হচ্ছে 26 দফা, 31 দফা না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা জনগণ যেটা আশা করে, আপনি কংক্রিটলি বলেন কি করবেন। আমি বলতে পারি যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার প্রমাণ কিভাবে ভালোবাসবো আপনাকে, আপনার সাথে আমার আচরণ কি হবে? আমি জনগণের কথা শুনবো, জনগণের স্বাস্থ্যসেবা আমি এইভাবে আমি ইয়ে করবো। মনে করেন 2টা দফাতে তাদের আছে 5% দেওয়ার শিক্ষায়, 5% দেওয়ার স্বাস্থ্য বলা হচ্ছে। প্রথমে ছিল যে NHS ন্যাশনাল হেলথ সার্ভিসের মতো ওনারা করে ফেলবেন। কতটুকু প্র্যাকটিক্যাল? 5% জিডিপির ওনারা স্পেন্ড করবেন স্বাস্থ্যসেবা। এখানে তো হয়তো আরও বেশি টাকা প্রয়োজন। তো আমার পয়েন্টটা হচ্ছিল এটা যে আমাদের রাজনীতির জন্য এমন হয় যে আমরা আসলে জনগণের কাছে অনেস্টলি তুলে ধরি যে আমরা জনগণের কাছে কি করে ধরবো। নির্বাচনে যাওয়ার আগেই এই কনভারসেশনগুলো হতে পারে এবং ওই কনভারসেশনগুলো হওয়া উচিত। আচ্ছা, আজিজুল বারী হেলাল, আমার বক্তব্য হলো, দেখেন আমি তাকে কংগ্রাচুলেট জন্য তার এই যত সব ডিগ্রির কথা বললেন এবং যত অভিজ্ঞতার কথা বললেন, আমরা বাংলাদেশি জনগণ আমাদের এই প্রবাসী ভাইকে, দেশি ভাই প্রবাসে ছিলেন কিছুদিন, আমাদের 22 বছর ছিলাম, 22 বছর পরে চলে আসছি বাংলাদেশে তিনি কন্ট্রিবিউট করতে চান, এটাকে অবশ্যই ধন্যবাদযোগ্য যে তার অভিজ্ঞতা এই দেশের প্রয়োজন আছে। কিন্তু উনাকে বাংলাদেশের পলিটিক্সের, যেমন আমি বললাম যে 31 দফায় আমরা 27টা দফা দিয়েছিলাম আমরা 2020 সালের আগে, 2016 সালে ভিশন 2030, এরপরে আমরা 27 দফা দিয়েছি। অন্য রাজনৈতিক দলের সাথে মিলে আমরা এরপরে আবার 27 দফা আপনার রিঅ্যারেঞ্জ করে আরও 4টা যোগ করে 31 দফা করেছি। 31 দফা আমি বলছি যে এটা আপনার পরিবর্তনযোগ্য, এবং উনি বলছে যে 31 দফা আমরা সব হেডলাইনগুলো দিচ্ছি, তাই না? আমাদের 64টা ডিস্ট্রিক্টে প্রতিদিনে কোনো না কোনো ডিস্ট্রিক্টে এই 31 দফার উপরে বয়ান দেওয়া হয়। কোন দফায় হেডলাইনে? শুধু হেডলাইনটা। এখন যদি আমি এই 31 দফার প্রত্যেকটা লিটারেচার বলতে চাই, ইজ ইট দ্য রাইট প্লেস টু সে? তো এই পোস্টটা উনি তুলছে, আমি সেটা বলছি যে আপনার অভিজ্ঞতা আছে, আপনি সোয়াস থেকে ডিগ্রি নিয়েছেন, ডিপ্লোমা ডিগ্রি নিয়েছেন সোয়াস থেকে, তাহলে অভিনন্দনযোগ্য, আপনার সব কিছু অভিনন্দন। কিন্তু শোনেন, আপনি ওইখানের পলিটিক্স 26টা কিনা না 31টা এই সাবজেক্ট রিঅ্যারেঞ্জ করা হয়েছে। আমি 26 দফা নিলেন, আপনি আরো 50 দফা নিয়ে আসলেন। আপনি কথাটা শুনেন আগে, আপনি 50টা কথা বলেন, আমিও 50টা কথা বললাম, বা আমি 56টা কথা বললাম। এইবার এগুলো রিঅ্যারেঞ্জ করে এটাকে আমরা 31টাই করলাম। দ্যাট মিন্স আপনি তো গিয়ে বলবেন না শুধু আপনার 31। আমরা বলছি তো আমাদের যে আমাদের রাজনৈতিক বিএনপি কি বলতাম, আপনি পত্রিকাটা পড়েন, আপনি তো আপনি ইংলিশ পত্রিকা পড়েন তো, দলগুলোর নিয়ে বলছেন না রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে না তো তাদের 31 দফা নাম কোথায়? বিএনপির নিচে কি লেখা আছে অন্যান্য দলগুলোর নাম? আরে ভাই তা হবে কেন? বিএনপির নেতৃত্বে যে আপনার জোট মানে যুগপৎ আন্দোলন করেছিলাম, আমরা সেটা বলছি যে 31 দফা সংস্কার প্রস্তাব। অন্যান্য অবশ্যই অন্যান্য দলগুলোকে অস্বীকার করছে যে 31 দফার মধ্যে আমাদের না, উনি পলিটিক্সটা অবজার্ভ করে না, এই জন্যই বলছি তারাও সেগুলো স্বীকার করছে যে অন্যান্য দলগুলো। শোনেন, এর আগে আপনার এই যে আজকে নতুন যে দলটা হলো, এর আগেও কিন্তু বাংলাদেশের নতুন দল হয়েছে,
আপনার নূরের গণতান্ত্রিক অধিকার রয়েছে, মান্না ভাই নাগরিক ঐক্য, জুনায়েদ সাকির গণসংহতি, এরকম নতুন একটি দল আসছে, আমরা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এত ক্যাকোফেনি, এত বিশৃঙ্খলা তৈরি করলে কিন্তু এই দেশের রাজনীতিটাকে তিনি মানে অন্যদিকে নিয়ে যাবে। আমার একটা বক্তব্য যে আমার একটা বক্তব্য যে বাংলাদেশে এই মুহূর্তে যত বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যত জায়গা চাঁদাবাজি, সন্ত্রাস, যে সমস্ত ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে বিএনপি ছাড়া অন্য কোনো দল কি অ্যাড্রেস করেছে বলেন? নতুন দল কি অ্যাড্রেস করেছে যে আমাদের দলের নতুন দল বলতে তাকে সমন্বয়ক পরিচয় সারা বাংলাদেশে ছড়িয়েছিল, তাই না? তাই না? এখন তো এই দুদল 4 দিন, কিন্তু আগের 7 মাসেই তারা কি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল? রাজনৈতিক দলগুলো এরকম বলতো, আওয়ামী লীগ এরকম বলতো, প্রমাণ দেন চুরি হয়েছে কোথায়, আওয়ামী লীগ এরকম বলতো। সুতরাং আপনি নিজেকে আপনার দলকে আমি বলছি আপনার দলটাকে ছোট আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।